আসসালামু আলাইকুম। রসায়ন পাঠশালার আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই পরিস্থিতিতে ভালোভাবে তোমরা অধ্যয়ন করছো। আজকের আমাদের আলোচনার বিষয় বাফার দ্রবণ এবং বাফার ক্রিয়া। আজকের এই লেকচারটি বোঝার জন্য তোমাদের গত লেকচারটি ভালো করে দেখতে হবে। আমরা গত ক্লাসে পিএইচ সম্পর্কে একটা বিস্তর আলোচনা করেছি। সুতরাং পিএইচ এর সাথে বাফারের সাথে পিএইচ ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য পিএইচটা যদি ভালো করে না বুঝো তাহলে বাফারটা বুঝতে তোমাদের কষ্ট হবে। এই জন্য আমি বলবো তোমাদের বেটার হচ্ছে আগের লেকচারটা, লেকচার 4 রাসায়নিক সাম্যাবস্থা, এটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ইউটিউবে সার্চ করে তোমরা বের করে নিতে পারো। ওটা আগে দেখে এসে তারপরে যদি তোমরা আজকের লেকচারটি ফলো করো তাহলে এটা তোমাদের জন্য ফলপ্রসূ হবে আশা করি। বাফার দ্রবণ কাকে বলে? যদি তোমরা এই ডেফিনিশনটা দেখো, কোন দ্রবণে অল্প পরিমাণে অম্ল বা ক্ষারক যোগ করলে যদি পিএইচ এর মানের কোনো পরিবর্তন না হয় সেই দ্রবণকে আমরা বলবো বাফার দ্রবণ। অর্থাৎ বাফার দ্রবণের বৈশিষ্ট্যগুলো হচ্ছে একটা নির্দিষ্ট পিএইচ থাকবে, অল্প পরিমাণে অম্ল বা ক্ষার যোগ করলেও তার পিএইচ এর কোনো পরিবর্তন ঘটবে না, এবং এই দ্রবণটি অনেকদিন রেখে দিলেও তার পিএইচ মানের কোনো পরিবর্তন ঘটবে না, সেটাকে আমরা বলবো বাফার দ্রবণ। তাহলে বাফার ক্রিয়া কাকে বলে? পরীক্ষায় এই দুইটা টার্ম স্টুডেন্টরা একটু গোলমাল করে ফেলে। যখন আমরা পরীক্ষায় লিখি বাফার ক্রিয়া কাকে বলে, অনেক স্টুডেন্ট বাফার দ্রবণের ডেফিনিশন দিয়ে আসে। একটু খেয়াল রাখতে হবে, বাফার ক্রিয়া হচ্ছে বাফার দ্রবণের পিএইচ নিয়ন্ত্রণের যে কৌশলটা, সেটি হচ্ছে বাফার ক্রিয়া। অর্থাৎ যে প্রক্রিয়ায় বা যে ক্রিয়ার মাধ্যমে কোনো দ্রবণে অল্প পরিমাণে অম্ল বা ক্ষারক মিশালে পিএইচ নিয়ন্ত্রণ করার যে কৌশল, সেটাকে আমরা বলবো বাফার ক্রিয়া, বা যে ক্রিয়ার মাধ্যমে পিএইচটা নিয়ন্ত্রিত হয় সেটাকে আমরা বলবো বাফার অ্যাকশন বা বাফার ক্রিয়া। ভালো করে ডেফিনিশন দুটো একটু মনে রাখবা। আমরা দেখতে চাই বাফার দ্রবণের শ্রেণী বিভাগ। দেখো, আমরা বাফার দ্রবণকে অ্যাসিড এবং ক্ষারের প্রকৃতির উপর নির্ভর করে চার ভাগে ভাগ করতে পারে। একটি হচ্ছে মৃদ অ্যাসিড এবং তার লবণ। যেমন ইথানোয়িক অ্যাসিড একটি মৃদ অ্যাসিড, এর সাথে তীব্র ক্ষারের লবণ সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি আমরা এই অ্যাসিডটা বিক্রিয়া ঘটাই তাহলে সোডিয়াম ইথানয়েড হবে। তাহলে মৃদ অ্যাসিড তার সাথে তীব্র ক্ষারের যে লবণ, এই দুইটার মিশ্রণ একটা বাফার দ্রবণ তৈরি করবে। একইভাবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটি মৃদ ক্ষারক, তার সাথে তীব্র অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে লবণটা, এই দুইটার মিশ্রণ একটি বাফার দ্রবণ সৃষ্টি করবে। বহু ক্ষারকীয় অ্যাসিডের দুটি লবণ, যেমন সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট, এই দুইটা লবণের মিশ্রণ একটা বাফার সিস্টেম তৈরি করতে পারে। দেখো, সর্বশেষ হচ্ছে মৃদ অ্যাসিড, মৃদ ক্ষারকের লবণ। মৃদ অ্যাসিড হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, মৃদ ক্ষারকের লবণ হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এই দুইটার মিশ্রণও বাফার দ্রবণ তৈরি করতে পারে। তাহলে বাফার দ্রবণ, বিভিন্ন রকমের বাফার দ্রবণ তৈরি করা যায়। আবার এই বাফার দ্রবণকে আমরা পিএইচ এর উপর নির্ভর করে দুই ভাগে ভাগ করতে পারি। সেটি হচ্ছে, দেখো, বাফার দ্রবণকে তার পিএইচ এর উপর নির্ভর করে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি, অম্লীয় বাফার, ক্ষারকীয় বাফার বা ক্ষারীয় বাফার। অম্লীয় বাফারটা কি? যে দ্রবণের পিএইচ এর মান 7 এর চেয়ে নিচে হবে। আর ক্ষারীয় বাফার হচ্ছে যার পিএইচ এর মান 7 এর চেয়ে যদি বেশি হয় তাহলে সেই সিস্টেমটাকে আমরা বলবো ক্ষারীয় বাফার, আর যেখানে পিএইচ এর মান 7 এর চেয়ে নিচে সেটাকে আমরা বলবো অম্লীয় বাফার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব বাফার দ্রবণ কিভাবে প্রস্তুত করা হয়। আমরা একটু আগে বাফারের যে শ্রেণীবিন্যাসগুলো দেখলাম, সেখানে আমরা বলেছিলাম বিভিন্ন টাইপের বাফার দ্রবণ হতে পারে, বিভিন্ন উপাদান মিশ্রিত করে বাফার দ্রবণ তৈরি করা যেতে পারে। বাফার দ্রবণের পিএইচটা বিভিন্ন রকমের হতে পারে। এখন নির্ভর করবে আমরা কোন পিএইচ মাত্রার বাফার চাই এবং কোন সিস্টেমের জন্য কি ধরনের পদার্থ চাই, সেগুলোর উপর নির্ভর করবে আমাদের বাফার দ্রবণের প্রস্তুতি। এখানে একটা ইকুয়েশন জানা থাকা ভালো। দেখো, এই সমীকরণটা হচ্ছে হেন্ডারসন-হেসেলবার্গ সমীকরণ। এই সমীকরণ প্রতিপাদন আমরা দেখাবো একটু পরে। এই সমীকরণের আলোকে
আমরা বাফার দ্রবণ প্রস্তুত করতে পারি। সেটা কিভাবে? আমি যদি একটা নির্দিষ্ট পিএইচ এর বাফার চাই, তাহলে আমি এখানে পিএইচটা এই সমীকরণে যে পিএইচ মান চাই সেটির মান বসিয়ে এবং যে অ্যাসিড বা যে ক্ষার দিয়ে, যদি আমরা ক্ষার ব্যবহার করি তাহলে এখানে ইকুয়েশনটা চেঞ্জ হবে। আমরা ধরে নিলাম কোনো একটা অম্লীয় বাফার তৈরি করতে চাই, যে অম্লীয় বাফারের মৃদু অম্লর আমরা কে এর মান জানি এবং সেই মানটা থেকে এবং লবণ এবং অ্যাসিডের যদি রেশিও আমি মিলিয়ে দিতে পারি, তাহলে সেখান থেকে আমরা একটা বাফার দ্রবণ তৈরি করতে পারবো। এখানে এই দুইটা ঘনমাত্রা একটু ভালো করে খেয়াল করতে হবে। তার হেন্ডারসন-হেসেলবার্গ সমীকরণটা আমরা প্রতিপাদন দেখব, আর এই সমীকরণের আলোকে আমরা দ্রবণগুলো বানাই। আমরা যখন ল্যাবরেটরিতে কোনো নির্দিষ্ট পিএইচ বাফার তৈরি করতে চাই নির্দিষ্ট পিএইচে, তাহলে এই সমীকরণ ব্যবহার করে আমরা সেই বাফারটা তৈরি করতে পারি। অথবা আমরা যদি উপাদানগুলো মিশ্রিত করার পরে তার পিএইচ এর মান কত হবে সেটাও আমরা এই সমীকরণ দিয়ে নির্ণয় করতে পারি। আর প্রস্তুতির বিষয়টা হচ্ছে, যখন আমরা একটা অম্লীয় বাফার তৈরি করি তাহলে আমরা একটা মৃদু অম্ল ব্যবহার করি, ওই অম্লের সাথে একটা তীব্র ক্ষারের বিক্রিয়ায় লবণ তৈরি করি এবং তার মিশ্রণ একটা সুনির্দিষ্ট মাত্রায়, ঘনমাত্রাটা সুনির্দিষ্ট রেশিওতে হতে হবে, সেই রেশিওতে মেনটেন করে আমরা একটা সুনির্দিষ্ট বাফার দ্রবণ তৈরি করতে পারি। এখন আমরা যে বিষয়টি দেখবো সেটি খুবই গুরুত্বপূর্ণ, বাফার কৌশল। বাফার দ্রবণ কিভাবে পিএইচ নিয়ন্ত্রণ করে, এটি পরীক্ষাতেও আসে, এই বিষয়টি জানা থাকা দরকার। আমরা যখন একটা বাফার দ্রবণের মধ্যে অল্প পরিমাণে অ্যাসিড যোগ করি, পিএইচ নিয়ন্ত্রিত থাকে। তার মানে যেটুকু আমরা অ্যাসিড যোগ করে দিয়েছি সেটুকু প্রশমিত হয়ে যায়। আবার যদি অল্প পরিমাণে ক্ষার দিই, সেই ক্ষেত্রেও পিএইচটা নিয়ন্ত্রিত থাকে বা ফিক্স থাকে। তাহলে কি দাঁড়াচ্ছে, যেটুকু ক্ষার আমরা দিয়েছি সেটুকু প্রশমিত হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমরা বেশি পরিমাণে অ্যাসিড দিই অথবা যদি আমরা বেশি পরিমাণে ক্ষার দিই তাহলে কি ঘটবে? বাফার দ্রবণের ডেফিনিশনই আমরা বলেছি, অল্প পরিমাণে অম্ল বা অল্প পরিমাণে ক্ষার যোগ করলে পিএইচ এর কোনো পরিবর্তন ঘটবে না। যদি আমরা বেশি পরিমাণে অ্যাসিড দিয়ে দিই অথবা বেশি পরিমাণে ক্ষার দিয়ে দিই অথবা বেশি পরিমাণে তীব্র অ্যাসিড যদি দিয়ে দিই, তাহলে পুরো বাফার সিস্টেমটাই নষ্ট হয়ে যাবে, তখন আর ওই বাফার দ্রবণটা কাজ করবে না। আমরা এখন দেখব বাফার দ্রবণ কিভাবে কাজ করে। প্রথমে আমরা দেখতে চাই একটা অম্লীয় বাফার সিস্টেম, সেটি কিভাবে কাজ করে। আমরা একটা অম্লীয় বাফার সিস্টেম এখানে দেখাচ্ছি, যেখানে মৃদু অম্ল হিসেবে আমরা ইথানোয়িক অ্যাসিড নিয়েছি এবং ইথানোয়িক অ্যাসিডের সাথে তার তীব্র ক্ষার, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে যে লবণটা পেয়েছি, সোডিয়াম ইথানয়েড, এই দুইটার মিশ্রণটাকে আমরা বলতেছি অম্লীয় বাফার সিস্টেম। এখানে দেখো, যেহেতু ইথানোয়িক অ্যাসিড একটি দুর্বল অ্যাসিডের ডেফিনেশন আমরা বলেছিলাম যে অ্যাসিড জলীয় দ্রবণে আংশিক রূপে বিয়োজিত হয়। এখানে দেখো উভমুখী তীর চিহ্নটা সেটাই ইন্ডিকেট করে যে এই অ্যাসিডটি আংশিক রূপে বিয়োজিত হবে। আর এই লবণটি যেহেতু তীব্র ক্ষারের লবণ, এটি সম্পূর্ণরূপে বিয়োজিত হবে। আর সম্পূর্ণরূপে বিয়োজিত হওয়ার কারণে আমরা একমুখী তীর চিহ্ন ব্যবহার করেছি। এই তীর চিহ্ন দুইটা সিগনিফিকেন্ট, খেয়াল করো। তাহলে এখানে দেখো, যেহেতু এটি দুর্বল অ্যাসিড, তার একটি রাসায়নিক সাম্যাবস্থা সৃষ্টি হবে। আর এটি যেহেতু সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, এটি যা দিব আমরা যে পরিমাণে, তাই ডান দিকে সরে যাবে। এখন এই সিস্টেমটা যখন আমরা তৈরি করব, একটা সার্টেন স্টেজে গিয়ে একটা সাম্যাবস্থা বিরাজ করবে এবং তার একটা নির্দিষ্ট পিএইচ থাকবে। এই জন্যই আমরা এটাকে বলতেছি একটা বাফার সিস্টেম। এখন এই বাফার সিস্টেমে যদি আমি অল্প পরিমাণে ক্ষার যোগ করি, ভালো করে খেয়াল করো, এই বাফার সিস্টেমে যদি আমি অল্প পরিমাণে ক্ষার যোগ করি তাহলে কি হবে? দেখো খেয়াল করি, এই বাফার সিস্টেমে যদি আমি অল্প পরিমাণে ক্ষার যোগ করি তাহলে দেখো ডান পাশে H+ এর সাথে সে বিক্রিয়া করে পানি তৈরি করবে, অবিয়োজিত পানি তৈরি হবে। তাহলে আমি যেটুকু ক্ষার বাফার দ্রবণে যোগ করলাম সেটুকু কি হয়ে যাবে? প্রশমিত হয়ে যাবে। কেন? ওখানে H+ আছে। এখন বলতে পারো, স্যার H+ যদি কমে যায় তাহলে তো পিএইচ এর মান চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, H+ এখানে যতটুকু কমে যাবে তখন কি হবে? এই সাম্যাবস্থাটা তখন আবার কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। এখন যে পরিমাণে H+ কমে যাবে, একটু মনে করার চেষ্টা করো, লা শাতেলিয়ারের নীতি কি বলছে?
যদি উৎপাদক কমে যায় তাহলে বিক্রিয়া ডান দিকে শিফট হবে, সাম্যাবস্থা ডান দিকে সরে গিয়ে আবার একটা সাম্যাবস্থা সৃষ্টি হবে। যেহেতু এটি আংশিকভাবে বিয়োজিত হচ্ছে তাহলে এটি অনবরত ডান দিকে চলে যাবে যতক্ষণ পর্যন্ত আগের সাম্যাবস্থাটা তৈরি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই বিক্রিয়াটা আবার চলতে থাকবে। এবং যখন একটা নতুন সাম্যাবস্থা সৃষ্টি হবে তখন একই পরিমাণে H প্লাস আবার এখানে তৈরি হবে এবং পিএইচ এর মানটা ঠিক থাকবে। তাহলে কি দাঁড়াচ্ছে, আমি যদি অল্প পরিমাণে OH মাইনাস এখানে যোগ করি তাহলে এই OH মাইনাস এখান থেকে হাইড্রোজেন প্লাসটাকে প্রশমিত করে ফেলবে। যে কয়টা হাইড্রোজেন প্লাস প্রশমিত হয়ে যাবে সাম্যাবস্থাটাকে টিকিয়ে রাখার জন্য ওই পরিমাণ ইথানোয়িক অ্যাসিড আবার বিয়োজিত হয়ে আগের অবস্থায় ফিরে আসবে। এবং ইথানয়েড আয়নের পরিমাণটা বাড়তে পারে, সেটা কোনো ফ্যাক্টর না, কারণ এখানে পিএইচ এর সাথে ইথানয়েড আয়নের বাড়তি কমতির সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে যেহেতু ডান দিকে সরে যাচ্ছে H প্লাস আয়নের পরিমাণ আবার আগের অবস্থায় ফিরে আসতেছে, পিএইচ এর মান নিয়ন্ত্রিত থাকবে। ক্ষার যোগের বিষয়টা বুঝতে পারছি। এখন আমরা দেখব অ্যাসিড যোগ করলে কি ঘটে। আমি যদি অল্প পরিমাণে H প্লাস যোগ করি তাহলে ইথানয়েড আয়নের সাথে H প্লাস যুক্ত হয়ে অবিয়োজিত ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করবে। তাহলে দেখো, যদি অল্প পরিমাণে আমি এখানে H প্লাস দেই, এই H প্লাসটা ইথানয়েড আয়ন থেকে গিয়ে H প্লাসটা ইথানয়েড আয়নের সাথে যুক্ত হয়ে ইথানোয়িক অ্যাসিড তৈরি করতেছে। তাহলে এখানে H প্লাস যা ছিল তাই আছে, শুধুমাত্র অতিরিক্ত H প্লাসটা দেওয়ার ফলে ইথানয়েড আয়ন অতিরিক্ত H প্লাসটাকে প্রশমিত করে ফেলেছে, যে কারণে পিএইচ মানের কোনো পরিবর্তন ঘটবে না। এইভাবে আমরা ক্ষারীয় বাফার সিস্টেমেরও কৌশল ব্যাখ্যা করতে পারি। আমি একটু দ্রুত দেখাই, তোমরা একটু ফলো করার চেষ্টা করো। দেখো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা দুর্বল ক্ষার, এটি আংশিক রূপে বিয়োজিত হবে। অ্যামোনিয়াম ক্লোরাইড একটি তীব্র লবণ, তীব্র অ্যাসিডের লবণ, যে কারণে এটি সম্পূর্ণরূপে বিয়োজিত হবে। এখানেও আগের কৌশলী, যদি অল্প পরিমাণে আমি H প্লাস দিই তাহলে কি ঘটবে দেখো। আমি যদি এই সিস্টেমের মধ্যে অল্প পরিমাণে অ্যাসিড দিই তাহলে ওই অ্যাসিডের H প্লাস OH এর সাথে যুক্ত হয়ে পানি তৈরি হবে আগের মতনই, এবং এখানে OH এর পরিমাণ কমে যাবে। তুমি বলতে পারো OH এর পরিমাণ কমে গেলে কি হবে? আগের হিসেবে রাসায়নিক সাম্যাবস্থা ডান দিকে শিফট হবে, OH এর পরিমাণ যতটুকু কমে গিয়েছিল ততটুকু আবার তৈরি হওয়ার কারণে পিএইচ এর মান নিয়ন্ত্রিত থাকবে। একইভাবে আমি যদি এখানে অল্প পরিমাণে ক্ষার যোগ করি, OH মাইনাস যদি যোগ করি তাহলে এই OH অ্যামোনিয়াম প্লাসের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অবিয়োজিত তৈরি হবে। এখানেও আগের অবস্থায় পিএইচ এর মানটা নিয়ন্ত্রিত থাকবে। তাহলে এইভাবে আমরা দুইটাই ব্যাখ্যা করতে পারি, অম্লীয় বাফার বা ক্ষারীয় বাফার। এখানে অল্প পরিমাণে অম্ল বা ক্ষার OH বা OH মাইনাস বা H প্লাস যেটাই যোগ করি না কেন, এখানে যেহেতু সাম্যাবস্থায় উভয় আয়নগুলো, বিপরীত আয়নগুলো এখানে রয়ে গেছে, সুতরাং এগুলো কি করবে, একটা আরেকটাকে প্রশমিত করে ফেলবে এবং সাম্যাবস্থাটা আবার নতুন করে সাম্যাবস্থা সৃষ্টি করবে, যার ফলে পিএইচটা নিয়ন্ত্রিত থাকবে। এবার আমরা দেখব বাফার দ্রবণের পিএইচ কিভাবে গণনা করা যায় বা হেন্ডারসন হেসেলবার্গ সমীকরণটা কিভাবে প্রতিষ্ঠিত করা যায়। একটু ভালো করে খেয়াল করো। দেখো, আগের ইকুয়েশনটাই অম্লীয় বাফার সিস্টেমটাকে আবার লিখলাম। এখানে দেখো একই কথা, ইথানোয়িক অ্যাসিড এটি সাম্যাবস্থায় আছে, এখানে মোহন তীর চিহ্ন, আর তীব্র লবণ এটি সম্পূর্ণরূপে বিয়োজিত। এখন যেহেতু অ্যাসিডটি সাম্যাবস্থায় আছে, আমরা অ্যাসিডের সাম্য ধ্রুবক বা অ্যাসিড বিয়োজন ধ্রুবককে এর মান এখান থেকে আমরা বের করতে পারি। দেখো, আমরা এই অ্যাসিড সাম্যাবস্থায় যে আছে সেখান থেকে আমরা অ্যাসিড বিয়োজন ধ্রুবক এটা আমরা বের করতে পারি। এটির ডিটেইলস আমার আগের লেকচারে, 2-3টা আগের লেকচারে ভালো করে খেয়াল করে দেখবা, এখানে আমি ডিটেইল বর্ণনা করেছি। তো এই লেকচারটা দেখে আসলে তোমাদের এটা বুঝতে সহজ হবে। এখন দেখো, এই সমীকরণটাতে একটা জিনিস খেয়াল করো, এইটি হচ্ছে, ভালো করে খেয়াল করো, অ্যাসিডের অবিয়োজিত অ্যাসিডের ঘনমাত্রা। এটি হচ্ছে যে হাইড্রোজেন প্লাস আমরা তৈরি করতে পাচ্ছি ইথানোয়িক অ্যাসিড থেকে, হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা। এখন প্রশ্ন হচ্ছে ইথানয়েড আয়ন যেটি,
ইথানয়েড আয়নের ঘনমাত্রাটা আমরা কোত্থেকে পাবো? একটু ভালো করে খেয়াল করো। যখন এটি সাম্যাবস্থায় থাকবে, অ্যাসিডের বিয়োজিত হয়ে, আমি মনে করি এই লবণটা আমি দেইনি, শুধু শুধু অ্যাসিডটা আছে পাত্রের মধ্যে, তখন অ্যাসিড যেহেতু আংশিক বিয়োজিত হয় তার মধ্যে একটা সাম্যাবস্থা বিরাজ করবে। এখন ওই দ্রবণে যদি আমি লবণের দ্রবণটা সোডিয়াম ইথানয়েড দিই, এটি যেহেতু সম্পূর্ণরূপে বিয়োজিত হবে, দেখো এখানে ইথানয়েড আয়ন, এখানেও ইথানয়েড আয়ন আছে, তাহলে কি হবে? একটা সম আয়ন প্রভাব। শব্দটি খেয়াল করো, গুণগত রসায়ন এটি পড়ে আসবা, সম আয়ন প্রভাব। একই রকম আয়ন যখন থাকে তখন কি হয়? কম বিয়োজিত হয় যে অংশটি, তার দ্রাব্যতা হ্রাস পায়। এই সম আয়ন প্রভাবের ফলে ইথানোয়িক অ্যাসিড যতটুকু বিয়োজিত হয়ে সাম্যাবস্থা বিরাজ করেছিল, তার কি হবে? এটি আবার একত্রিত হয়ে অবিয়োজিত অংশের পরিমাণটা বেড়ে যাবে। এমনিতেই ইথানোয়িক অ্যাসিড একটি মৃদ অ্যাসিড, খুব অল্প পরিমাণে বিয়োজিত হয়, তারপরে সম আয়ন প্রভাবের ফলে এটি কি হচ্ছে? আরো কম বিয়োজিত হচ্ছে। এই জন্য আমরা এখানে এই অ্যাসিড যে পরিমাণ আমরা দিব, আমরা ধরে নিতে পারি খুবই খুবই অল্প পরিমাণে বিয়োজিত হবে। সুতরাং যে পরিমাণ অ্যাসিড শুরুতে দেওয়া হয়েছে, সেই অ্যাসিডের পরিমাণটাকে আমরা বলতে পারি অবিয়োজিত অ্যাসিডের পরিমাণ। এবং ইথানয়েড, যে সোডিয়াম ইথানয়েড যে লবণটা, এখান থেকে যে পরিমাণ ইথানয়েড আয়ন তৈরি হবে, আমি ধরে নিতে পারি ওভারঅল সিস্টেমে এই আয়নের পরিমাণটা হচ্ছে লবণের পরিমাণের সমান। আবারও বলছি, এখানে যে অ্যাসিডটা অবিয়োজিত অ্যাসিড, সেটি হচ্ছে যতটুকু অ্যাসিড আমি শুরুতে দিয়েছি সেটাই। আর এখানে যে আয়নটা, এই আয়নটা তো ইথানয়েড আয়ন, এটা কিন্তু লবণের আয়ন না, কিন্তু ধরে নিচ্ছি এইটা পরিমাণ যেহেতু ওভারঅল এই পরিমাণটা এটার সমান, এখানে যদি 1 মোল বিয়োজিত হয়, এখানে 1 মোল তৈরি হবে ইথানয়েড আয়ন, 1 মোল তৈরি হবে সোডিয়াম আয়ন। এখন 1 মোল যদি হয়, তাহলে এখানে যে পরিমাণ আমরা পাবো, ধরে নিতে পারি এই পরিমাণটা হচ্ছে লবণের ঘনমাত্রা। তাহলে আমরা এই ঘনমাত্রাটাকে বলতে পারি লবণের ঘনমাত্রা, এই ঘনমাত্রাটাকে বলতে পারি আমরা অ্যাসিডের ঘনমাত্রা। এখন আমরা এটাকে একটু চেঞ্জ করি। দেখো, আমরা যদি log 10 উভয় পাশে নেই, ইকুয়েশনটা কি দাঁড়ায়? দেখো, আমরা এই রাশিটাকে একটু ভাঙায় যদি লিখি, আমরা এই রাশিটাকে লগের হিসেবে, লগের সূত্র অনুসারে ভাঙাতে পারি। এই হাইড্রোজেনটাকে এই পাশে নিয়ে আসলাম, গুণের রাশিটাকে যোগ করে সামনে আমি নিয়ে গেলাম। তাহলে log Ka log H প্লাস log, উপরে হচ্ছে ইথানয়েড আয়ন, নিচে হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা। এখন দেখো, উভয় পাশে যদি -1 দ্বারা গুণ করে দেই, উভয় পাশে যদি আমি -1 দ্বারা গুণ করে দেই, তাহলে ইকুয়েশনটা এরকম দাঁড়াচ্ছে। দেখো, -log 10 log 10 Ka log 10 H প্লাস আয়নের ঘনমাত্রা, এটা কি দাঁড়ায়? এটা হচ্ছে pH। অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ pH আমরা এটা পাচ্ছি। তাহলে এটা কি হবে? এটা pKa হবে। দেখো, একটু আগেই যে কথাটা বললাম, এই আয়নটা, এটাকে আমরা বলতে পারি লবণের ঘনমাত্রা। যদিও আমরা এটাকে লবণ বলতেছি না, কিন্তু এটা ইকুয়াল টু লবণের ঘনমাত্রা। সেই জন্য আমি এখানে চাইলে লবণের ঘনমাত্রা কথাটা লিখতে পারি। দেখো, লবণ বা অ্যাসিড আমরা লিখতে পারি। এটাকে যদি রিঅ্যারেঞ্জ করি, তাহলে এই সমীকরণটা আমরা পাইলাম হেন্ডারসন-হেসেলবাগ সমীকরণ, pH = pKa প্লাস log লবণ বাই অ্যাসিড। এইভাবে আমরা POH এর জন্য সমীকরণ বের করতে পারি, এবং pH প্লাস POH ইকুয়ালস টু 14। এই ইকুয়েশন থেকে আমরা pH POH এর ইন্টারচেঞ্জটা করতে পারি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা একটু ভালো করে দেখো, প্রয়োজনে ভিডিওটাকে রিউইন্ড করে আরেকবার দেখো। যদি বুঝতে অসুবিধা হয়, বই থেকে মিলায়ে দেখো, আশা করি তোমরা বুঝে যাবে। এবং এই সমীকরণের আলোকে তোমরা হেন্ডারসন-হেসেলবাগ সমীকরণের ক্ষারীয় বাফারের ক্ষেত্রে যে সমীকরণটা বই দেওয়া আছে, ইকুয়েশনটা দেওয়া আছে, সেটা তোমরা দেখে নিও। এইভাবে তোমরা আশা করি বিষয়গুলো বুঝবে। এবং এই সমীকরণে যদি আমার লবণ এবং অ্যাসিডের ঘনমাত্রা জানা থাকে, এবং যে অ্যাসিড সিস্টেমে আমরা ব্যবহার করতেছি তার যদি কে এর মান জানা থাকে, তাহলে আমরা সেখান থেকে pH বের করতে পারবো। খুবই গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন। পরীক্ষায় এরকম অনেক প্রশ্ন আসে, যেগুলো তোমরা সলভ করতে গেলে এই ইকুয়েশনটা কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, বাফার দ্রবণের গুরুত্ব কি? বাফার দ্রবণ
এই যে আমরা বাফার দ্রবণ নিয়ে অনেক কিছু শিখলাম, এই বাফার দ্রবণগুলো কি কাজে লাগে বা কোথায় কোথায় এই বাফার দ্রবণগুলো পাওয়া যায়। আমরা রসায়নের অনেক জায়গায় এই বাফারের গুরুত্ব দেখি। আমরা পিএইচ পড়ানোর সময় বলেছিলাম যে একটি কৃষিকাজে, যদি কৃষিক্ষেত্রে আমরা দেখি, কৃষিকাজে জমির পিএইচ নিয়ন্ত্রণটা খুবই গুরুত্বপূর্ণ। এক এক ধরনের ফসলের জন্য এক এক টাইপের, এক এক রেঞ্জের পিএইচ, এক এক মাত্রার পিএইচ দরকার। অর্থাৎ জমির উর্বরতা নির্ভর করে তার জমির মধ্যে কতটুকু অ্যাসিডিটি বা কতটুকু অ্যালকালিনিটি বা বেসিসিটি আছে তার উপরে। এই জন্য আমি মনে করি কৃষি নির্ভর যেহেতু আমাদের দেশ, সুতরাং এই কৃষিকাজের ভালো ফসল পেতে হলে কৃষকদের না হোক অন্তত যারা এই কৃষি নিয়ে গবেষণা করে তাদের পিএইচটা বা বাফার সিস্টেমটা জানতে হবে। সুতরাং আমরা বলতে পারি কৃষিক্ষেত্রে বাফারের একটা গুরুত্ব অপরিসীম। শিল্পক্ষেত্রে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, যে কোনো কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে বাফারের গুরুত্ব অনেক। যে কোনো কেমিক্যাল রিয়েকশন একটা সুনির্দিষ্ট পিএইচ এর মধ্যে সংগঠিত হয় বা সুনির্দিষ্ট পিএইচে একটা ভালো ফলাফল পাওয়া যায়। এই জন্য শিল্প কারখানাতেও পিএইচ এর গুরুত্ব অপরিসীম। লেদার ইন্ডাস্ট্রি চিন্তা করো, কসমেটিক্স ইন্ডাস্ট্রিতে, তারপরে এরকম অনেক ডাইং ইন্ডাস্ট্রি, কালার তৈরি করা, বিভিন্ন কাপড়ে যে কালার তৈরি হয়, এই কালারগুলো সুনির্দিষ্টভাবে তৈরি করার জন্য বা কালারগুলো একটা কাপড়ের মধ্যে সুনির্দিষ্টভাবে লাগার জন্য একটা সুনির্দিষ্ট পিএইচ লাগে। শিল্প রসায়ন তো গেল, এছাড়া অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রিতে, বিশ্লেষণীয় রসায়নের ক্ষেত্রে পিএইচ এর খুব গুরুত্বপূর্ণ। পিএইচ সুনির্দিষ্ট, আমরা জানি আঙ্গিক এবং মাত্রিক বিশ্লেষণ উভয় ক্ষেত্রেই পিএইচ এর একটা সুনির্দিষ্ট মান বজায় রাখা জরুরি, এবং সেই সুনির্দিষ্ট মানটা বজায় রাখে পিএইচ সিস্টেম বা বাফার সিস্টেম। এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আমাদের পুরো বডির বায়োলজিক্যাল সিস্টেম নিয়ন্ত্রিত হয় কিন্তু সুনির্দিষ্ট বাফারের মাধ্যমে। এবং বেশ ইন্টারেস্টিং এবং আজব বিষয় সেটা হচ্ছে আমাদের শরীরে অনেকগুলো বাফার সিস্টেম আছে, শুধু একটা দুইটা না। রক্ত ইজ এ বাফার সিস্টেম, চোখের পানি একটা সুনির্দিষ্ট পিএইচ মেনটেন হয়, মুখের লালা এটা একটা সুনির্দিষ্ট পিএইচ থাকে, সুতরাং এখানে একটা বাফার সিস্টেম আছে। পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বেশি, ওখানে পিএইচটা একটা নির্দিষ্ট মাত্রায় থাকে, সেখানে একটা বাফার সিস্টেম আছে। বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত, ইভেন আমরা যে প্রস্রাব পায়খানাতে একটা সুনির্দিষ্ট পিএইচ মেনটেন হয়। তাহলে এই যে পুরো বায়োলজিক্যাল সিস্টেমটা নিয়ন্ত্রিত হয়, কিন্তু বায়োকেমিক্যাল রিয়েকশনগুলো কিন্তু নিয়ন্ত্রিত হয় একটা সুনির্দিষ্ট পিএইচ মাত্রার মাধ্যমে এবং সুনির্দিষ্ট পিএইচ রেঞ্জের মধ্যে, এবং এই সিস্টেমটাকেই বজায় রাখে বাফার সিস্টেম। উদাহরণ দিয়ে আমরা বলতে পারি রক্তের বাফার সিস্টেম। আমরা জানি মানুষ স্বাভাবিক রক্তে পিএইচ এর পরিমাণ হচ্ছে অ্যারাউন্ড 7.4, একটু বেশি হতে পারে। মানুষের শরীরে রক্তের পিএইচ এর মান হচ্ছে নিউট্রাল, 7.4 এর কাছাকাছি, একটু খারাপ ধরুন। এখন আমাদের রক্তটা আসতেছে কোত্থেকে? আমরা যা যা খাচ্ছি সেখান থেকে রক্ত প্রডিউস হচ্ছে। এখন কোশ্চেন হচ্ছে, আমরা কি পিএইচ মেপে মেপে খাই? আমরা যে খাবারগুলো খাই সেখানে কিন্তু কোনো আমরা পিএইচ মাপি না। আমরা অ্যাসিডিক খাবার খাচ্ছি, আমরা খাদ্যধর্মী খাবার খাচ্ছি, এই সবগুলো মেটাবলিক সিস্টেমে গিয়ে এমনভাবে মেটাবলাইজড হচ্ছে যে রক্তের পিএইচটা নিয়ন্ত্রিত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের রক্তের পিএইচ কিভাবে কাজ করে? রক্তের পিএইচ তিন ভাবে কাজ করে: বাইকার্বনেট বাফার সিস্টেম, ফসফেট বাইফসফেট বাফার সিস্টেম, এবং আমাদের শরীরে প্রোটিন, এটাও বাফার হিসেবে কাজ করে। তাহলে প্রোটিন বাফার সিস্টেম, তিন ধরনের বাফার সিস্টেম আমাদের শরীরে কাজ করে। আমরা একটা সিস্টেম একটু ব্যাখ্যা করতে চাই, সেটা হচ্ছে বাইকার্বনেট যে বাফার সিস্টেমটা, সেটি আমরা একটু ব্যাখ্যা করবো। তোমরা দেখো আমাদের শরীরে কার্বন ডাইঅক্সাইড সলভেটেড ডিজলভ অবস্থায় থাকে। এখন আমরা শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া, আমরা জানি যে আমরা অক্সিজেন গ্রহণ করি, তারপর শ্বসন প্রক্রিয়ায় সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে এবং সেটা ব্লাডের মাধ্যমে ফুসফুসে যাচ্ছে, সেখান থেকে বের হয়ে আসতেছে। এখন এই কার্বন ডাইঅক্সাইড, ডিজলভ কার্বন ডাইঅক্সাইড বা সলভেটেড কার্বন ডাইঅক্সাইড আমাদের বাফার সিস্টেমে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যখন কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত হয়ে যায় তখন এটা কার্বনিক অ্যাসিড হিসেবে আমাদের ব্লাডে থাকে। কার্বনিক অ্যাসিড এটি কি হয়? ওভারঅল কার্বনিক অ্যাসিড, বাইকার্বনেট এবং হাইড্রোজেন প্লাস হিসেবে একটি সাম্যাবস্থা বিরাজ করে। এখন মনে করো আমি একটা অ্যাসিডিক খাবার খেলাম, যে কোনো একটা টক ফল খেয়ে ফেললাম বা যে কোনো টক জাতীয় যে কোনো ফল আমরা খেলাম, তাহলে সেখান থেকে কি হবে? আমাদের শরীরে মেটাবলিক সিস্টেমে হাইড্রোজেন প্লাসের পরিমাণ বেড়ে যাবে।
এখন যখন এই ব্লাডটা এই মেটাবলিজম হওয়ার পরে যখন ইনগ্রেডিয়েন্টগুলো ব্লাডে যাবে, তখন স্বাভাবিকভাবে ব্লাডের এই হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে যাবে। এখন দেখো হাইড্রোজেন আয়ন ব্লাডে গিয়ে কি করবে, এই হাইড্রোজেন আয়ন গিয়ে বাইকার্বনেট আয়নের সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি হবে। এই কার্বনিক অ্যাসিড অবিয়োজিত এবং রক্তের সাথে যখন আবার ফুসফুসে যাবে, এই কার্বনিক অ্যাসিড যেটুকু তৈরি হলো সেটা ফুসফুসে গিয়ে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হয়ে গেল। আমাদের প্রশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে আসলো। তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা অল্প পরিমাণে অ্যাসিড যদি আমরা খেয়ে ফেলি, তখন সেই অ্যাসিডটা নিউট্রাল হচ্ছে বাইকার্বনেট আয়ন দিয়ে। এখন মনে করো আমি অ্যান্টাসিড জাতীয় জিনিস, হঠাৎ অ্যাসিডিটি বেড়ে গেছে, আমি অ্যান্টাসিড সিরাপ খেয়ে ফেললাম বা অ্যান্টাসিড ট্যাবলেট খেয়ে ফেললাম। অ্যান্টাসিড কি থাকে, অ্যান্টাসিডে ক্ষার থাকে। এখন এই ক্ষার এসে কি করবে, এই ক্ষার এসে এই যে সাম্য অবস্থায় H+ আয়ন আছে তার সাথে বিক্রিয়া করে পানি তৈরি করবে। এখন বলতে পারো H+ তো কমে গেল, তাহলে বাফার সিস্টেমটা এলোমেলো হয়ে যাবে না। এটা যেহেতু সাম্য অবস্থা বিরাজ করছে, যতটুকু পরিমাণে H+ কমে গেছে, এই সাম্য অবস্থা সিস্টেম ডান দিকে সরে গিয়ে ঠিক সেই পরিমাণে H+ তৈরি করে পুরো সিস্টেমটাকে আবার আগের অবস্থায় নিয়ে আসবে। এইভাবে আমাদের শরীরে বাফার প্রক্রিয়াটা কার্যকর। এটা ভালো করে গুছিয়ে লেখা আছে বই, তোমরা একটু দেখে নিও। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব পরীক্ষায় কিছু প্রশ্ন, পরীক্ষার দু একটা প্রশ্ন আমরা সলভ করার চেষ্টা করব। আশা করি তোমরা এগুলো আরো যে প্রশ্নগুলো পরীক্ষায় আসছে এই আলোকে যদি তোমরা সলভ করতে পারো তাহলে তোমাদের কাজে লাগবে। দেখো আমরা সিলেট বোর্ড 2019-এর একটা প্রশ্ন, আমি যেহেতু সিলেট ডিভিশনে আছি তো আমরা এই প্রবলেমটা আজকে সলভ করব। সিলেট বোর্ড 2019। দেখো এখানে তিনটা পাত্র দেয়া আছে, এক্স পাত্র, ওয়াই পাত্র এবং জেড পাত্র। তিনটা পাত্রে তিন ধরনের কেমিক্যালস এবং তাদের মাত্রা, ঘনমাত্রা, পরিমাণ দেয়া আছে। এবং শুধু তাই না, এবং তিনটা পাত্রকে দুই ভাবে মিক্স করা হয়েছে। ডি মিশ্রণ যেখানে এক্স পাত্র এবং ওয়াই পাত্রকে মিশ্রিত করা হয়েছে, ই মিশ্রণ যেখানে ওয়াই এবং জেড পাত্রকে মিশ্রিত করা হয়েছে। এখন কোশ্চেন হচ্ছে উদ্দীপকের এক্স দ্রবণটির পিএইচ নির্ণয় করো। এটি আমরা আগের ক্লাসে পড়িয়েছি, সেখান থেকে তোমরা সেই প্রশ্নটা সলভ করতে পারবা। আগের ভিডিওটা দেখো, দেখে এই প্রশ্নটা সলভ করবা। এটা আমি করাচ্ছি না, এটা তোমরা সলভ করবা। আজকে আমি এই প্রশ্নটার সমাধান বের করার চেষ্টা করব, তোমরা আমার সাথেই থাকো এবং আমরা দেখি কিভাবে এটি সমাধান করা যায়। এই ধরনের প্রশ্ন থেকে প্রথমে তোমাদেরকে গেস করতে হবে উত্তরটা আসলে কি হবে। দেখো আমরা যদি পর্যালোচনা করি, সমাধান করার আগে আমরা একটু প্রাথমিকভাবে দেখতে চাই আসলে উত্তরটা কি। ডি এবং ই মিশ্রণের মধ্যে কোনটি বাফার দ্রবণ হবে? প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমরা একটু দেখি প্রথমে এই দুইটা যদি মিশ্রিত করি, ই দ্রবণের ক্ষেত্রে বা ই মিশ্রণের ক্ষেত্রে কি হয় দেখো। এখানে তীব্র ক্ষার, এটি হচ্ছে দ্বি অম্লীয় ক্ষার। এর মানে হচ্ছে এইটার ডাবল পরিমাণে অ্যাসিডটা লাগবে। এখানে অ্যাসিডটা দেয়া আছে, হাইড্রোজেনের পরিমাণ থেকে বোঝা যাচ্ছে এটা হচ্ছে এক ক্ষারীয় অম্ল। দেখো জেড পাত্রে যে অ্যাসিডটা দেয়া আছে সেখানে হাইড্রোজেনের পরিমাণ একটা হওয়ার কারণে এটাকে আমরা বলতে পারি এক ক্ষারীয় অম্ল। আর এখানে OH দুইটা থাকার কারণে এটাকে আমরা বলতে পারি দ্বি অম্লীয় ক্ষার। এখন যখন এটা প্রশমন বিক্রিয়ায় আসবে, সমতাকরণের ক্ষেত্রে এটার জন্য দুইটা অ্যাসিড লাগবে। তাহলে যে পরিমাণ ক্ষার দেয়া আছে তার দ্বিগুণ পরিমাণে অ্যাসিড প্রয়োজন এটাকে প্রশমন করতে। এখন দেখো এখানে পরিমাণ দেওয়া আছে 50 মিলিলিটার, ঘনমাত্রা দেওয়া আছে 0.1 মোলার। এটার ঘনমাত্রা সেম, কিন্তু আয়তন দেখো এখানে 50-এর ডাবল হচ্ছে 100। এই বিক্রিয়ায় সম্পূর্ণরূপে প্রশমিত হওয়ার পরে ফাইনালি কোনো অ্যাসিড অবশিষ্ট থাকবে না এবং শুধুমাত্র লবণই থাকবে এখানে। তাহলে আমরা প্রাথমিকভাবেই বলে দিতে পারি জেড দ্রবণটা বা জেড মিশ্রণটা বাফার দ্রবণ হবে না।
এটা তো আমরা প্রাথমিকভাবে দেখে বললাম, আমরা গাণিতিকভাবে এটা প্রমাণ করব। কিন্তু স্টুডেন্টরা তারাই ভালো করে যারা পরীক্ষায় প্রথমে দেখে আগে উত্তরটাকে বের করে নিতে পারে যে এইটা সঠিক উত্তর, তারপরে সে গাণিতিকভাবে প্রুফ করবে যে হ্যাঁ তার সঠিক উত্তরের সপক্ষে সে যুক্তি বা প্রমাণ গাণিতিকভাবে প্রমাণ করতে পারবে। তাহলে আমরা আমাদের লজিক অনুযায়ী আমরা দেখলাম যে ই দ্রবণটা বা ই মিশ্রণটা কোনোভাবেই বাফার হতে পারে না, কারণ এখানে বিক্রিয়ার পরে কোনো অ্যাসিড অবশিষ্ট থাকবে না। বাফারের সংজ্ঞা অনুসারে অ্যাসিড এবং তার লবণ মিলেই বাফার হয়। এখন আমরা দেখব ডি মিশ্রণের ক্ষেত্রে এটি আসলে বাফার হয় কিনা। এখানে দেখো এক্স পাত্র এবং ওয়াই পাত্রের মধ্যে দুইটারই ঘনমাত্রা সেম, 0.1 মোলার 0.1 মোলার। এখানেও এইটা এক ক্ষারীয় অম্ল, হাইড্রোজেনের পরিমাণটা এক, দ্বিঅম্লীয় ক্ষার। এটার প্রশমনের ক্ষেত্রেও এটাকে প্রশমিত করতে ডাবল পরিমাণে অ্যাসিড লাগবে। এখানে দেখো 50 ml কে প্রশমিত করতে HA বা X পাত্রের অ্যাসিডে 100 ml লাগবে। এখানে দেওয়া আছে কত? 200 ml। তার মানে প্রশমিত করার পরেও আরো 100 ml অ্যাসিড অবশিষ্ট থাকবে। তাহলে বোঝা যাচ্ছে ডি পাত্রের যে অ্যাসিডটা, ডি পাত্র ডি মিশ্রণের যে দ্রবণটা, এটি বাফার হবে। এখন আমরা একটু দেখতে চাই গাণিতিকভাবে এটা কিভাবে প্রমাণ করা যায়। আমরা প্রথমে ই পাত্রের ক্ষেত্রে দেখব, ই মিশ্রণের ক্ষেত্রে বিক্রিয়াটা যদি আমরা লিখি, এটি সমতা করলে এরকমই হবে। বিক্রিয়ার সমতা থেকে আমরা এখানে মোল সংখ্যা, আমি দুইটার গুণফল করলে মোল পাবো। 1 মোল BOH2 কে প্রশমন করার জন্য 2 মোল অ্যাসিড লাগবে। এখন এখানে যা দিব তার দ্বিগুণ পরিমাণে লাগবে এখানে। তাহলে দেখো ঘনমাত্রা ঠিক রেখে তাহলে আমি বলতে পারি দ্বিগুণ আয়তনের HC লাগবে। তাহলে ঘনমাত্রা যদি 1.1 মোলার হয়, এখানেও ঘনমাত্রা 0.1 মোলার, তাহলে আয়তন ডাবল হয়ে যাবে। অথবা আয়তন আমরা ঠিক রাখতে পারি, ঘনমাত্রা দ্বিগুণ করে দিই। যেহেতু দুই পাশে ঘনমাত্রা সেম, আমি ঘনমাত্রা সেম রেখে আয়তন দ্বিগুণ করে দিই। তাহলে এই প্রশমন বিক্রিয়া থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে যে পরিমাণ ক্ষার লাগতেছে তার দ্বিগুণ পরিমাণে অ্যাসিড লাগবে, এবং এই পরিমাণে এখানে দেয়া আছে। তাহলে আমরা লিখতে পারি উদ্দীপকে জেড পাত্রে যে পরিমাণ অ্যাসিড দেয়া আছে, ওয়াই পাত্রকে প্রশমিত করতে সম্পূর্ণ অ্যাসিডই লাগবে, এবং প্রশমন বিক্রিয়ার পরে কোনো অ্যাসিড আর অবশিষ্ট থাকবে না। এই কথাটুকু তোমরা একটু গুছিয়ে লিখে দিবা। তাহলে আমরা বলতে পারি ই মিশ্রণ বাফার দ্রবণ তৈরি করবে না। এখন আমরা দেখব ডি মিশ্রণটা বাফার দ্রবণ তৈরি করে কিনা। এখানে দেখো একইভাবে আমরা এখানে লিখতে পারি 50 ml 0.1 মোলার BOH এর জন্য 100 ml 0.1 মোলার HA লাগবে আগের হিসেবে। এখানে যা তার দ্বিগুণ পরিমাণে লাগবে। এখন আমরা লিখতে পারি বিক্রিয়া শেষে অ্যাসিড অবশিষ্ট থাকবে 100 ml 0.1 মোলার। বিক্রিয়া শেষে লবণ কতটুকু তৈরি হবে? বিক্রিয়া শেষে এই পরিমাণে লবণ তৈরি হবে, 50 ml 0.1 মোলার লবণ তৈরি হবে। এখন ঘনমাত্রা ঠিক থাকবে না, যেহেতু মিশ্রণের ফলে আয়তন বেড়ে যাবে, ঘনমাত্রা চেঞ্জ হবে, সেটি আমার বিষয় না। এইভাবে আমি এখনই বলে দিতে পারি, যেহেতু বিক্রিয়া শেষে অ্যাসিড অবশিষ্ট থাকবে এবং বিক্রিয়া শেষে লবণ উৎপন্ন হবে, এই লবণ এবং অ্যাসিডের মিশ্রণ আমরা বলতে পারি HA+BA2। যেহেতু বিক্রিয়া শেষে এই দুটি উপাদানই অবশিষ্ট থাকবে দ্রবণের মধ্যে, সেহেতু এর মিশ্রণ একটি বাফার দ্রবণ তৈরি হবে। এটুকু লিখলেই আশা করি হয়ে যাবে। তোমরা একটু গুছিয়ে তোমাদের মতো করে লিখবা, বিষয়টা যাতে বুঝতে পারো, এই জন্য আমি এইভাবে বললাম। তাহলে আমরা দেখো কি বলতেছি, যে আমাদের গাণিতিকভাবে ব্যাখ্যার জন্য আমরা যেটি লাগবে, যে আমরা প্রথমে দেখব দুইটা মিশ্রণই আলাদা আলাদা ভাবে এরা বাফার দ্রবণ তৈরি করে কিনা। আমরা দেখলাম ই পাত্র বাফার, ই মিশ্রণ বাফার তৈরি করতে পারে নাই, কারণ বিক্রিয়া শেষে প্রশমন শেষে কোনো অ্যাসিড অবশিষ্ট নাই। কিন্তু ডি পাত্র বাফার, ডি মিশ্রণ বাফার তৈরি করতে পারছে, কারণ এখানে বিক্রিয়া শেষে অ্যাসিড অবশিষ্ট আছে এবং সম্পূর্ণ ক্ষার লবণে রূপান্তরিত হয়েছে। আর অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ বাফার সলিউশন আমরা দেখলাম মৃদু অ্যাসিড যেটা HA
তার সাথে তীব্র ক্ষারের লবণ উভয় উপাদান উপস্থিত থাকার ফলে আমরা বলতে পারি এটি একটি বাফার দ্রবণ। এইভাবে 2019 সালের অন্যান্য বোর্ডগুলোতেও যদি দেখো প্রত্যেক বোর্ডে একটা করে প্রশ্ন এরকম আসছে বাফার দ্রবণের উপরে। সুতরাং একটি সৃজনশীল প্রশ্ন, এক সেট সৃজনশীল প্রশ্ন তোমরা বাফারের উপরে পেতে পারো যদি এটি ভালো করে পড়ো, এবং এখান থেকে ফুল মার্কস পাওয়া সম্ভব। আমরা আরেকটা টাইপের একটা প্রশ্ন দেখব, আর বাকিগুলো তোমরা নিজেরা সলভ করো। দেখো, ঢাকা বোর্ড 2019 যে প্রশ্নটি আসছে আগের প্রশ্নের সাথে অনেকটাই মিল আছে। দেখো এখানে ইনফরমেশন, উদ্দীপকে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে তোমরা একটু খেয়াল করো। প্রথম পাত্রে একটা ক্ষার দেওয়া আছে, যে ক্ষারের নাম বলে নাই, আণবিক ভর দেওয়া আছে 40। দ্বিতীয় পাত্রে একটা অ্যাসিড দেওয়া আছে, তারও নাম বলা নাই, কিন্তু ইনফরমেশন দেওয়া আছে যেখান থেকে আমরা অ্যাসিডটাকে বের করতে পারি। এখান থেকে দেখো MOH এটা কি ক্ষার হবে সেটা বোঝাই যাচ্ছে। সেটা কি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড, 40 আণবিক ভর বিশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইড ছাড়া আর কোনো ক্ষার নেই। একইভাবে 2 কার্বন বিশিষ্ট মনোকার্বক্সিলিক অ্যাসিড, মনোকার্বক্সিলিক অ্যাসিড মানে হচ্ছে COOH একটা থাকবে। 2 কার্বন বিশিষ্ট মনোকার্বক্সিলিক অ্যাসিড কি হতে পারে? দেখো আমরা ডিকোড করে নিলাম। প্রথমটা ক্ষার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, দ্বিতীয়টা যে অ্যাসিড বলতেছে সেটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এখন বলো এই দুইটার মিশ্রণ, এর মধ্যে যদি অল্প পরিমাণে HCl যোগ করা হয় তাহলে পিএইচ এর কোনো পরিবর্তন হবে কিনা? প্রশ্নটা সরাসরি বলে নাই যে এই দুইটার মিশ্রণ একটা বাফার দ্রবণ হবে কিনা, কিন্তু স্টেটমেন্টটা যেটা বলে যে পাত্র 1 এবং পাত্র 2 এর দ্রবণগুলোকে যদি মিশ্রিত করি তাহলে এই দুইটা মিশ্রণ বাফার দ্রবণ হবে কিনা সেটা আমরা প্রমাণ করব। যদি বাফার দ্রবণ হয় তারপরে আমরা বলতে পারবো যে সামান্য পরিমাণে HCl যোগ করলে পিএইচ এর পরিবর্তন হবে না। যদি বাফার দ্রবণ না হয় তখন আমরা বলবো যে হ্যাঁ পিএইচ এর পরিবর্তন হবে যদি HCl যোগ করা হয়। এখন আমরা একটু দেখব, এখানে দেখো ইনফরমেশনের মধ্যে একটু মিসম্যাচ আছে। সেটা হচ্ছে এখানে ঘনমাত্রা দেওয়া আছে মোলারিটিতে, আয়তন দেওয়া আছে, এখানে আয়তন দেওয়া আছে বাট ঘনমাত্রা না দিয়ে পার্সেন্টেজ, শতকরা হিসাবে ঘনমাত্রাই দেওয়া আছে কিন্তু শতকরা পরিমাণ দেওয়া আছে। এই জন্য আমার যে কাজটা করে নিতে হবে, পাত্র 2 এর মিশ্রণটাকে কি করে নিতে হবে? মোলারিটিতে কনভার্ট করে নিতে হবে। এটা মোলারিটিতে কিভাবে কনভার্ট করব? খুবই সহজ। এখানে যেহেতু আমরা অ্যাসিডটা পেয়ে গেছি, এর আণবিক ভর আমরা জানি, তাহলে আণবিক ভর যদি জানি শতকরা হিসেব থেকে আমরা সহজেই এই পরিমাণটা বের করে নিতে পারি। একটু দেখি, তাহলে আমার জন্য সহজ হয়ে গেল। এটা ঘনমাত্রা 1 মোলার, এটার ঘনমাত্রা 0.65 মোলার। এখন দেখো আগের ক্যালকুলেশন, আগের হিসেব যদি আমরা করি, এটাও এক অম্লীয় ক্ষার, এক ক্ষারীয় অম্ল, আর এটা হচ্ছে এক অম্লীয় ক্ষার। দুইটা প্রশমন করলে এক অণু প্রশমিত হয়ে যাবে। তাহলে এটা যে পরিমাণ দেওয়া আছে ঠিক একই পরিমাণে প্রশমিত হবে। 15 ml আমরা যদি বিক্রিয়াটা লিখি তাহলে এই বিক্রিয়া থেকে আমরা বলতে পারি, দেখো সমতার সমান সমানের কারণে এখানে যে পরিমাণ আমরা দিয়েছি একই পরিমাণে অ্যাসিড আমরা পাবো, একই পরিমাণে অ্যাসিড লাগবে এটাকে প্রশমন করতে। এখন দেখো 15 ml ঠিক আছে, তো এখানে পরিমাণটা আসলে এখানে দেওয়া আছে 1 মোলার, আর আমার এখানে পরিমাণ 0.65 মোলার। এখন আমি চাইলে এটাকে কনভার্ট করে 1 মোলার করতে পারি। এই দুইটার গুণফলের মানটা সমান রাখতে হবে। তাহলে আমি এটাকে 1 বানাতে হলে আমি কি করব? 0.65 দ্বারা ভাগ করে দেব। তাহলে এটা 0.65 দ্বারা ভাগ করলে এটাকে আমাকে কি করতে হবে? 0.65 দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে আমরা লিখতে পারি 15 × 0.65 ml 1 মোলার ইথানোয়িক অ্যাসিড। এইটা আর এটা তখন সেম হয়ে যায়। এখন এইটুকু ক্যালকুলেশন করলে আমরা পাবো, দেখো ক্যালকুলেশন করলে অনেকটা এরকমই হওয়ার কথা। 9.75 মোলার 75 মিলিলিটার
1 মোলার ইথানোয়িক অ্যাসিড। ক্যালকুলেশন করলে রাফলি এরকম হওয়ার কথা। তাহলে দেখো আমার এখানে 1 মোলার ঠিক আছে, আয়তন লাগতেছে 9.75 মিলিলিটার ইথানোয়িক অ্যাসিড। তাহলে অবশিষ্ট অ্যাসিড কতটুকু আছে দেখো, এখানে 20 মিলিলিটার দেওয়া আছে, তার মধ্যে লাগছে 9.75। তাহলে অবশিষ্ট অ্যাসিডের পরিমাণ আমরা লিখতে পারি 10.25 মিলিলিটার 1 মোলার ইথানোয়িক অ্যাসিড অবশিষ্ট আছে। তাহলে মিশ্রণটা কি হবে? এই মিশ্রণে লবণ পাওয়া যাচ্ছে এবং এই মিশ্রণে কি পাওয়া যাচ্ছে? অ্যাসিড রয়ে গেছে। তাহলে এই মিশ্রণটা একটা বাফার দ্রবণ হবে। এখন আমি কনক্লুশন বলতে পারি, যেহেতু মিশ্রণের প্রশমন বিক্রিয়ায় ক্ষারটুকু প্রশমিত করার পরে অ্যাসিড রয়ে গেছে, অর্থাৎ ক্ষার প্রশমিত করার পরেও একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাসিড রয়ে গেছে, সেটা হচ্ছে 10.5 ml 1 মোলার। আমি যদি মিশ্রণ দুটোকে একত্রিত করি ঘনমাত্রা কমে যাবে, আয়তন বেড়ে যাবে। তাহলে ওই পরিমাণে অ্যাসিড এখানে রয়ে গেছে এবং মিশ্রণে অ্যাসিড এবং লবণের মিশ্রণ থাকার কারণে এটি একটি বাফার দ্রবণ তৈরি হবে। আর আমরা জানি বাফার দ্রবণে অল্প পরিমাণে অ্যাসিড বা অল্প পরিমাণে ক্ষার যোগ করলে পিএইচ এর কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা ফাইনালি বলতে পারি এই দ্রবণটা একটি বাফার দ্রবণ এবং এর মধ্যে অল্প পরিমাণে HCl যোগ করলে পিএইচ এর পরিবর্তন হবে না। কি পরিমাণ পিএইচ হলো মিশ্রণের পরে এটা দরকার নেই, প্রশ্ন এটা চায় না। এখান থেকে তুমি চাইলে যদি প্রশ্ন বলতো যে 1 এবং পাত্র 2 এর মিশ্রণের দ্রবণের পিএইচ কত হবে, তখন তুমি হেন্ডারসন-হেসেলবাগ সমীকরণ ব্যবহার করে তুমি পিএইচটা বের করতে পারো। এটা চাইনি। তোমার কনক্লুশনে আসতে হবে গাণিতিকভাবে যে এখানে অবশিষ্ট অ্যাসিড রয়েছে এবং অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় মিশ্রণে একটি বাফার সিস্টেম তৈরি হবে এবং এই বাফার সিস্টেমের মধ্যে তুমি যদি অল্প পরিমাণে অম্ল বা ক্ষার দাও পিএইচ এর কোনো পরিবর্তন হবে না। দ্যাটস ইট। তাহলে এইরকম আরো অসংখ্য প্রশ্ন আছে, প্রত্যেকটা সালে প্রত্যেকটা বোর্ডে এই টাইপের প্রশ্ন আসছে। সুতরাং তোমরা একটু সলভ করার চেষ্টা করবা, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আশা করি তোমাদের এটি ভালো লাগবে এবং এই টপিকটা যদি সলভ করতে পারো পরীক্ষায় তোমরা উপকৃত হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই সময়টাতে তোমরা বাসায় থাকো, বাইরে বের হওয়ার দরকার নাই, সময়টাকে কাজে লাগাও, অবসর সময় পড়ালেখা করো। আর এই পড়ালেখা যখন করবা তখন আশেপাশে পারিপার্শ্বিক যে তোমাদের ডিস্টারবেন্স এগুলো বন্ধ করে দিয়ে পড়তে বসবা, যাতে মনোযোগ দিয়ে পড়তে পারো এবং এই পড়াটা তোমাদের কাজে লাগবে। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।